দ্য ওয়ে অফ সলিউশনের আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা 19 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর চর্চা করব, তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত সকলে দেখতে থাকবে। দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই নিবেদনটি প্রতিদিন সকাল বেলাতে একদমই সকাল সকাল আমি তোমাদের প্রোভাইড করছি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ক্লাসটিকে দেখছো বা প্রথমবারের জন্য এই ভিডিওটি তোমার ফিডে এসেছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের একটা অ্যাপ আছে, TWS একাডেমি অ্যাপ, সেটা ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করবে। রিসেন্টলি এই অ্যাপে আমাদের লঞ্চ হয়েছে এএনএম জিএনএম স্পেশাল ব্যাচ। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, বিষয় ভিত্তিক মক টেস্ট এবং প্রতিটা ক্লাসের পিডিএফ, লাইভ এবং রেকর্ড ক্লাস দেখার কিন্তু সুবিধা তোমরা সেখানে পাচ্ছ। তো প্রথম জানো নিশ্চয়ই আমাদের ব্যাচ যেগুলো লঞ্চ করা হয়, সেই ব্যাচে প্রথম কিন্তু অফার থাকে প্রথম কয়েকদিনের জন্য। তো অফারের মধ্যে ভর্তি হতে চাইলে অবশ্যই আজই এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও। এএনএম জিএনএম পরীক্ষা মূলত এখানে যারা আছো তোমাদের মধ্য থেকে অনেকেই হয়তো আছো বা তাদের বাড়ির কেউ এএনএম জিএনএম পরীক্ষা দিতে চায়, তোমার কোনো রিলেটিভ, তোমার কোনো ভাই বোন, তাদেরকেও কিন্তু তোমরা এই ব্যাচটাকে রিকমেন্ড করতে পারো। ওকে, তো অবশ্যই সকলকে বলবো এএনএম জিএনএম ব্যাচ তোমরা তোমার ভাই বোনদেরকে রিকমেন্ড করতে পারো এবং তোমার নিজেরাও এখানে কিন্তু ভর্তি হয়ে প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। লেটস স্টার্ট। আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চায় অবশ্যই আসবো এবং আমাদের অন্যান্য ব্যাচগুলো নিয়েও পরবর্তীতে চর্চা হবে বা আমি কিছু সেখানে তথ্য তোমাদের জানাতে চলেছি। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আজকে কি বলা হচ্ছে। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনআইএ, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন রিসেন্টলি যিনি, তিনি হলেন রাকেশ আগরওয়াল। সিনিয়র আইপিএস অফিসার বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে অফিসার রাকেশ আগরওয়াল ওয়াজ on Wednesday appointed as the Director General of the National Investigation Agency NIA. সো সিনিয়র আইপিএস অফিসার রাকেশ আগরওয়ালকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ এনআইএ ডিজি। নেক্সট প্রশ্ন, কয়লা মন্ত্রক কাদের সাথে 3টি বাণিজ্যিক উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে? রিসেন্টলি ভারতবর্ষের কয়লা মন্ত্রক ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের সাথে 3টি বাণিজ্যিক উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। মিনিস্ট্রি অফ কোল সায়েন্স ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ফর 3 কমার্শিয়াল ব্লকস উইথ ডিভিসি। তো 3টি বাণিজ্যিক ব্লকের উন্নয়নের জন্য ডিভিসির সাথে মিনিস্ট্রি অফ কোল রিসেন্টলি একটা চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে? ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনটি যে দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে সে দুটি হলো হাওড়া এবং আসামের কামাখ্যা। PM inaugurates Lays foundation stone of multiple rail and road infrastructure project worth more than 3,250 crore at মালদা ওয়েস্ট বেঙ্গল। তো রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটা উন্নয়ন প্রকল্প, রেল এবং সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বা সড়ক উন্নয়ন প্রকল্পের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 3,200 কোটি টাকার এই কিন্তু পুরো প্রজেক্টটার ভ্যালুয়েশন, এবং এটা কোথায় করা হয়েছে? মালদা ওয়েস্ট বেঙ্গলে, মালদা পশ্চিমবঙ্গের মালদাতে। এবং তিনি ডিয়ার স্টুডেন্টস রিসেন্টলি PM মোদি লঞ্চেস ফার্স্ট স্লিপার বন্দে ভারত ট্রেন লিঙ্কিং কলকাতা অ্যান্ড গুয়াহাটি। সো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন লঞ্চ করেছে, সেটি কলকাতা এবং আসামের গুয়াহাটি দুটো স্থানকে সংযোগ করবে। সম্প্রতি কাকে ভারতের ভিজিলেন্স কমিশন হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভারতবর্ষের ভিজিলেন্স কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি?
রাইট অ্যান্সার ইজ প্রবীণ বশিষ্ঠ। প্রবীণ বশিষ্ঠ, অপশন ডিতে আমরা পেয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপয়েন্টস প্রবীণ বশিষ্ঠ অ্যাজ ভিজিলেন্স কমিশনার। তো তাকে, প্রবীণ বশিষ্ঠকে রিসেন্টলি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভিজিলেন্স কমিশনার হিসেবে নিয়োগ করেছেন। ভিজিলেন্স কমিশনে আমরা যদি দেখি, বা যেটাকে আমরা সিভিসি বলছি, সিভিসিতে 3জন কিন্তু পদাধিকারী আছেন। একজন হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, সেই পদে আছেন পিকে শ্রীবাস্তব বা প্রবীণ কুমার শ্রীবাস্তব। এছাড়া আরও 2জন ভিজিলেন্স কমিশনার আছে, যারা হচ্ছে এএস রাজীব এবং প্রবীণ বশিষ্ঠা। কোন রাজ্য সরকার এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগের মধ্যে সমঝোতা স্বাক্ষর বা মৌ স্বাক্ষর করেছে? কোন রাজ্য সরকার ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগের সাথে মৌ স্বাক্ষর করেছে? রিসেন্টলি ভাষিনী বিভাগ এবং ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ এবং মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রথমে আমরা ভাষিনীটা কি সেটা একটু বুঝবো। ভাষিনী হলো ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় ভাষা অনুবাদ মিশন এর অধীনে তৈরি একটি প্রকল্প। বুঝতে পারছো তাহলে? এবারে দেখো, রিসেন্টলি তাহলে মধ্যপ্রদেশ সরকার এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ডিভিশনের মধ্যে একটা মৌ স্বাক্ষর হয়েছে। সম্প্রতি কোন রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আক্কা পাড়ে স্কোয়াড চালু করা হয়েছে? রাইট অ্যান্সার কর্ণাটক। আক্কা পাড়ে launched in Dakshina Kannada district to ensure the safety of women and children. নারী এবং শিশুদের যে নিরাপত্তা সেটা এনশিওর করতে রিসেন্টলি কর্ণাটক রাজ্যে আক্কাপাড়ে স্কোয়াডটি চালু করা হয়েছে। উইকিপিডিয়া ফাউন্ডেশন সম্প্রতি কোন দুটি কোম্পানির সাথে এআই কন্টেন্ট ট্রেনিং ডিল সাইন করেছে? দুটি নয়, অ্যাকচুয়ালি 3টি কোম্পানির সাথে স্বাক্ষর করেছে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার রিসেন্টলি 3টে কোম্পানির সাথে এআই কন্টেন্ট ট্রেনিং ডিল স্বাক্ষর করেছে। সেই কোম্পানিগুলো কোন কোন? এখানে 2টি কোম্পানি বেছে নিতে বলা হয়েছে, আমরা 2টি বেছে নেব, মাইক্রোসফট অ্যান্ড মেটা। এর সাথে সাথে আরেকটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন, এখানে অ্যামাজন অপশানে আছে অপশন সিতে, কিন্তু এর সাথে টেসলা আছে, এই কারণে এটাকে আমরা উত্তর করব না। সো 3টে কোম্পানি মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের সাথে রিসেন্টলি উইকিপিডিয়া একটা ট্রেনিং ডিল স্বাক্ষর করেছে। উইকিপিডিয়া ওনার্স সাইন্স অন মাইক্রোসফট মেটা ইন এআই কন্টেন্ট ট্রেনিং ডিলস। আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস জেনে রাখো, উইকিপিডিয়ার ওনার কারা? উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন 2জন ব্যক্তি। একজন হচ্ছে কি ল্যারি স্যাঙ্গার, এবং আরেকজন হচ্ছে জিমি ওয়েলস। জিমি ওয়েলস, ওকে। এখন আমরা যদি দেখি তাদের সাথে রিসেন্টলি তাহলে চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজন। নীতি আয়োগের রপ্তানি প্রস্তুতি সূচক, আমরা গতদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। নীতি আয়োগের যে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স, যেটাকে আমরা ইপিআই বলেছিলাম, সেই নীতি আয়োগের ইপিআই সূচকে রিসেন্টলি 2024 অনুযায়ী ভারতের শীর্ষ রাজ্য কোনটি হয়েছে? নীতি আয়োগের যে রপ্তানি প্রস্তুতি সূচক বা ইপিআই, সেটাতে মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। মহারাষ্ট্র হ্যাজ emerged as the top performing state in নীতি আয়োগ's 4th export preparedness index EPI 2024। তো নীতি আয়োগের যে চতুর্থ প্রস্তুতি সূচক বা রপ্তানি প্রস্তুতি সূচক প্রকাশ হয়েছে, সেখানে মহারাষ্ট্র সেরা পারফর্মিং স্টেট হিসাবে উঠে এসেছে বা পারফর্ম করেছে। এই হচ্ছে আজকের আমাদের 8টি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে আমরা চর্চা করলাম। এবারে চলো আমরা জিকে প্রশ্ন উত্তরে আসবো। জিকে প্রশ্ন উত্তর অবশ্যই চর্চা করব। তার আগে বলে রাখি, TWS একাডেমি যে আমাদের অ্যাপ, সেখানে বর্তমানে বিভিন্ন ব্যাচ চলছে। এই ব্যাচগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যে কোনো ব্যাচে অ্যাডমিশন নিয়ে তোমার যে পরীক্ষাকে তুমি টার্গেট করছো, সেই পরীক্ষা তোমরা এখান থেকে সেই পরীক্ষাটার কিন্তু প্রিপারেশন এখান থেকে কমপ্লিট করতে পারো।
সো এখানে কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0 ব্যাচ আছে, হ্যাঁ, ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ আছে, জিডির ফাউন্ডেশন, জিডির তো রিসেন্ট কয়েকদিনের মধ্যে পরীক্ষা হবে, এবং সাথে সাথে যদি আমরা দেখি ফাউন্ডেশন ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন 2026, এই ব্যাচটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ডিমান্ডিং একটা ব্যাচ, অনেক ডিমান্ডের পরেই কিন্তু এই ব্যাচটা আনা হয়েছে, এবং এখানে আমাদের টপ নচ কিন্তু টিচারদের আমরা ইনক্লুড করেছি, সেখানে তোমাদের একদমই বেসিক থেকে ক্লাস করানো হবে। অলরেডি সেখানে ক্লাস শুরু হয়ে গেছে, তো দেরি করো না, আজই অ্যাডমিশন নাও, যত দেরি করবে তোমার কিন্তু তত প্রিপারেশান কি হবে, তত প্রিপারেশানে তোমার গাফিলতি আসবে। তো দেরি করো না, আজই অ্যাডমিশন নাও। যদি প্রথম থেকেই অ্যাডমিশন নাও তাহলে কি হবে, প্রথম থেকেই অ্যাডমিশন নিলে এখানে তুমি প্রথম থেকেই পুরো ক্লাসগুলো দেখতে পাবে। চলো আমরা পরের আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তরে আসবো। জিকে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন, কে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিকে প্যারিস 2024 দুটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন? সো আমরা যদি দেখি এখানে প্যারিস প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জেতার রেকর্ড করেছেন মনু ভাকের। আমরা জানি দুটো ব্রোঞ্জ পদক জিতেছেন, এবং একটাই অলিম্পিকে, এর আগে কেউ কিন্তু দুটি পদক জিততে পারেনি। তিনি ডিয়ার স্টুডেন্টস প্রথম একটা পদক সিঙ্গেলস ভাবে জিতেছিলেন, আর একটা পদক তিনি সরবজোৎ সিং এর সাথে যৌথভাবে জিতেছিলেন, এটা আমরা সকলেই জানি। পরবর্তীতে 2024 সালের জন্য আমরা দেখব তাকে দেয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো রিসেন্টলি তাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেয়া হয়েছে। চারজনকে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন মনু ভাকের ছিলেন। সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে রেসার পিন পাওয়া যায়? চলো, একটা উপক্ষার রেসার পিন, এটা আমরা সর্পগন্ধা গাছ থেকে পাই, কিন্তু সর্পগন্ধা গাছের কোন জায়গা থেকে পাই, এইরকম প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় আসে। খুব দারুণ একটা প্রশ্ন। সর্পগন্ধা গাছ যেটা আছে, সর্পগন্ধা গাছ থেকে আমরা কিন্তু যে এক ধরনের মেডিসিন পাচ্ছি রেসারপিন, সেটা আমাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু কাজে লাগে, বা উচ্চ রক্তচাপের ওষুধ কমানোর ওষুধ তৈরি করতে কিন্তু কাজে লেগে থাকে। সো সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিনটা পাওয়া যায়, মূল যেটা রুট আছে সেই রুট থেকে আমরা পেয়ে থাকি। কুইনাইন কি? কুইনাইন আমরা এখানে বেশ কিছু ওই ধরনের কিন্তু গাছ থেকে, বিভিন্ন গাছ থেকে যে উপক্ষারগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে একটু দেখব। কুইনাইন কি? কুইনাইন হচ্ছে সিঙ্কোনা গাছ থেকে বিশেষ করে আমরা পাই। সিঙ্কোনা গাছ থেকে যেটা পাওয়া যায় কুইনাইন, সেটা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি করতে, মানে ম্যালেরিয়ার ঔষধ তৈরি করতে কাজে লাগে। আর মাঝে মধ্যে প্রশ্ন দেয় এই কুইনাইন সিঙ্কোনা গাছের কোথা থেকে পাওয়া যায়। কুইনাইনটা অ্যাকচুয়ালি সিঙ্কোনা গাছের ছাল থেকে, বা যেটা বাকল আছে সেই বাকল থেকে আমরা বিশেষ করে পেয়ে থাকি। রেসারপিন সর্পগন্ধার মূল থেকে পাচ্ছি, এটা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয়। ডাটুরিন ধুতরা গাছ থেকে পাওয়া যায়। ধুতরা গাছ অনেকে হয়তো দেখেছো, ধুতরা গাছের যে তোমার হচ্ছে ফল বা ধুতরা গাছ থেকে বিশেষ করে কিন্তু আমরা পাচ্ছি এই ডাটুরিনটা। ডাটুরিন হাঁপানির কষ্ট লাঘব করতে ব্যবহৃত হয়ে থাকে। অলরাইট, পরেরটা নিকোটিন, তামাক গাছ থেকে পাই আমরা নিকোটিন। নিকোটিন মূলত তামাক জাতীয় যে দ্রব্যগুলো হয়ে থাকে, বুঝতেই পারছো তামাক জাতীয় দ্রব্য কোনগুলো আছে, আমাকে আর বলতে হবে না, সেই ধরনের দ্রব্যগুলো তৈরি করতে বিশেষ করে ব্যবহার হয় নিকোটিন। মরফিন আফিম গাছ থেকে পাওয়া যায়। আফিম গাছ থেকে মরফিন পাওয়া যায়। মরফিন ইউজ হয়ে থাকে বিশেষ করে তীব্র যন্ত্রণার উপশম হিসাবে, মানে ব্যথার উপশম হিসাবে। আর একটা হচ্ছে নিদ্রাকর হিসাবে ব্যবহৃত হয়। ওকে, নিদ্রাকর হিসাবে আমরা ছোটবেলায় একটা তোমার হচ্ছে শব্দ হয়তো শুনেছি, বা ছোটবেলায় একটা গল্প হয়তো শুনেছি, সেই সার্কাসে যে বাঘগুলো থাকে তাদেরকে তোমার হচ্ছে দিনের বেলা আফিম খাইয়ে দেওয়া হয় যাতে তারা ঘুমিয়ে থাকে, হ্যাঁ, উৎপাত যাতে না করে। সো আফিম অ্যাকচুয়ালি কি এক ধরনের নিদ্রাকর, আফিম নিদ্রাকর হিসাবে ব্যবহার হয়। ওকে, এরপরে যদি আমরা দেখি, এছাড়া আফিম বলছি, মরফিনটা মাফ করবে। নেক্সট হচ্ছে কি অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। বেলেডোনা গাছের এই যে অ্যাট্রোপিন, এটার কাজ হচ্ছে চোখের চিকিৎসায় এবং মাংসপেশির খিচুড়ি কমাতে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে। আর ক্যাফিন কফি গাছ থেকে আমরা পাই, স্নায়ুতন্ত্র উদ্দীপিত করতে এবং ব্যথা কমাতে এটা ব্যবহার হয়। সিট্রোকনিন এটা আমরা পেয়ে থাকি কুচিলা গাছ থেকে। এটা পেটের যে পীড়া, মানে পেটের ব্যথা, পেটের পীড়া এবং স্নায়ুর উদ্দীপক হিসাবে কাজ করে থাকে। আর ট্যানিন, সর্বশেষ ট্যানিনের কাজ কি? উদ্দীপক হিসাবে একটা কাজ করে, চামড়া পাকা করতে একটা কাজ আছে, এবং রক্তক্ষরণ বন্ধ করতে
ট্যানিন কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেটা আমরা চা গাছ থেকে পাচ্ছি। এই হচ্ছে বেশ কিছু আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করলাম। এইগুলো একটু সকলে খাতায় নোট করে রাখবে, তোমাদের আপকামিং পরীক্ষাতে এখান থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন দিতে পারে। বিশেষ করে আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কুইনাইন, রেসারপিন, ডাটুরিন এই আর মরফিন, এই 3-4টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্যানিনটাও ইম্পর্টেন্ট, ট্যানিনটা কোন গাছ থেকে পাওয়া যায় প্রশ্ন দিতে পারে। চলো পরেরটাতে আসি আমরা। মণিপুরী নৃত্যের সাথে কোন বাদ্যযন্ত্রটি যুক্ত? মণিপুরী নৃত্য আমরা জানি এটা একটা শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্য, নর্থ ইস্টের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্যের সময় একটা বাদ্যযন্ত্র বাজানো হয়, বিশেষ করে যেটাকে পুং বলা হয়ে থাকে। অনেকটা খোল বা ঢোল টাইপের দেখতে হয় পুং, এটা মণিপুরী নৃত্যের সময় বাজানো হয়। সরকারি স্কুলগুলোতে মধ্যাহ্ন ভোজন, যেটাকে আমরা মিড ডে মিল বলি, সেই মিড ডে মিল প্রকল্পের নাম বেশ কয়েক বছর হচ্ছে কেন্দ্র সরকার চেঞ্জ করেছে। এই মিড ডে মিল প্রকল্পের বর্তমান নামটা কি? মিড ডে মিল প্রকল্প বা মধ্যাহ্ন ভোজন প্রকল্প। মিড ডে মিল বলে যে প্রকল্পটা আছে, এই মিড ডে মিল প্রকল্পটার স্টুডেন্ট, এটা আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে যাই, এটা প্রথম শুরু হয়েছিল 1925 সালে। হ্যাঁ, 1925-এ মাদ্রাজে এটা শুরু হয়। মাদ্রাজে শুরু হয়েছিল, মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশনে প্রথম শুরু হয় সেখানে এই মিড ডে মিল প্রকল্পটা। পরবর্তীতে যদি আমরা দেখি 1956 সালে তামিলনাড়ু রাজ্য এটা অফিসিয়াল ভাবে তাদের রাজ্যে কিন্তু ইনক্লুড করে। তো এটা স্বাধীন ভারতে প্রথম যদি আমরা দেখি তামিলনাড়ু রাজ্যেই কিন্তু চালু হয়েছিল। তামিলনাড়ু রাজ্যে প্রথম কিন্তু চালু হয়। তার পরবর্তীতে 1995 সালে এসে 1995 সালের 15ই আগস্ট এই মিড ডে মিল প্রকল্পটা সারা ভারতবর্ষে চালু হয়। ঠিক আছে, ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্পটা লঞ্চ হয় সারা ভারতবর্ষ জুড়ে। কবে আমরা দেখতে পাচ্ছি? 1995 সালের 15ই আগস্ট। অ্যান্ড পরবর্তীতে 2021 সালে এটার নাম পরিবর্তন করে দেওয়া হয়। হ্যাঁ, 2021-এর নাম পরিবর্তন হয় এবং এর নতুন নাম হচ্ছে পিএম পোষণ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। পিএম পোষণ মিড ডে মিলের বর্তমান নাম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তর পশ্চিমবঙ্গে প্রচলিত? পঞ্চায়েত ব্যবস্থা আমরা জানি, পঞ্চায়েত এটার বেশ কিছু স্তর আছে। কোনো কোনো রাজ্যে 4 স্তরীয় পঞ্চায়েত আছে, কোনো কোনো রাজ্যে মোটেই পঞ্চায়েত নেই। আবার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 2টো স্তরও আছে কোনো কোনো রাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রচলিত বা ভারতের বেশিরভাগ জায়গাতে পঞ্চায়েতের কোন স্তরগুলো প্রচলিত? 3টে স্তর প্রচলিত। একদমই যদি আমরা দেখি গ্রাউন্ড লেভেলে আছে গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েত, তারপরে আছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি, যারা পঞ্চায়েত ভোট দিয়েছো তারা জানো 3টে জায়গাতে কিন্তু ভোট দিতে হয়। হ্যাঁ, পঞ্চায়েত সমিতি এবং লাস্ট ওয়ান ইজ কি জানো? জেলা পরিষদ। জেলা পরিষদ। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচলিত আছে। চলো পরেরটা আমরা দেখি। সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থলে সম্প্রতি একটি হরপ্পান নেক্রোপলিস সমাধিক্ষেত্র এক ধরনের এটা আবিষ্কার হয়েছে, যা থেকে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে? চলো একটু কঠিন প্রশ্ন, একটু টাফ প্রশ্ন আসে, WBCS লেভেলের একটা প্রশ্ন এটা। চলো দেখি, সকলে উত্তর করো। রিসেন্টলি বেশ কয়েক বছর হচ্ছে হরপ্পান নেক্রোপলিস সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? লোথাল, ধোলাভিরা, রোপার এবং জুনাখাটিয়া, 2টো জায়গা এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হরিয়ানার রাখিগাড়ি, আর রাখিগাড়িতে একটা এই ধরনের পাওয়া গেছে। আর একটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস জুনাখাটিয়া। জুনাখাটিয়াটা কোথায় আছে? এটা কচ্ছ জেলাতে অবস্থিত আছে। কচ্ছ জেলাটা কোথায়? গুজরাট। তো গুজরাট রাজ্যের কচ্ছ জেলাতে অবস্থিত। পরেরটা, কালবেলিয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য যা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে? ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য যেটাকে আমরা বলছি
ইনট্রাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ইউনেস্কোর এই তালিকায় রিসেন্টলি আমরা দেখব দীপাবলিটা 2025-এ যুক্ত হয়েছে। এর আগে 2021 সালের দিকে আমাদের দুর্গাপুজো যুক্ত হয়েছিল। এর ভিতরে অনেকটা এরকম কিন্তু নৃত্য উৎসব ফেস্টিভ্যাল ভারতের সাংস্কৃতিক বিষয়বস্তু সেখানে আছে, যোগ ব্যায়াম থেকে শুরু করে ভারতের যে বিভিন্ন সংস্কৃতি লিটারেচার আছে, হ্যাঁ সেগুলো সেখানে আছে, বুদ্ধিস্ট যে ধরনের সাহিত্যগুলো আছে সেগুলো আমরা সেখানে পাবো। সো কালবেলিয়া অবশ্যই একটা নৃত্য, আমরা সকলে জানি কালবেলিয়া কি একটা নৃত্য। এই নৃত্যটি কোথায় বিখ্যাত? রাজস্থান রাজ্যের একটি নৃত্য এবং এটা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল 2010-এ যুক্ত হয়। এবারে দেখো 2010-এ আরেকটা কিন্তু নৃত্য এখানে যুক্ত হয়েছিল, যে নৃত্যটির নাম হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচটা কোথায় বিখ্যাত? পূর্ব ভারতে বিশেষ করে বিখ্যাত হচ্ছে ছৌ নাচ। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে আমরা ছৌ দেখতে পাবো। তো এই যে ছৌ নাচ, এটাও কিন্তু 2010-এ এই তালিকায় যুক্ত হয়। এই তালিকায় যুক্ত হয়েছে 2010 সালে ছৌ নাচটাও। লোকসভা নির্বাচনে ভোট অধিকার কাদের থাকে? মানে লোকসভা নির্বাচনে কারা ভোট দিতে পারে? শুধু লোকসভার সদস্য, মানে শুধুমাত্র যারা লোকসভার সদস্য থাকে তারা, শুধুমাত্র রাজ্যসভার সদস্য, সংসদের উভয় কক্ষ ও বিধানসভায় নির্বাচিত সদস্যরা, নাকি সাধারণ মানুষ সরাসরি ভোট দেয়? লোকসভা ভোটে কি হয়? মানুষ 3টে ভোট সরাসরি দিতে পারে। যদি আমরা দেখি ভারতের যে ইলেকট্রাল প্রসেস আছে সেখানে কিন্তু 3টে ইলেকশনে মানুষ সরাসরি ভোট দিতে পারে। হ্যাঁ, 3টে না, অ্যাকচুয়ালি 4টে ইলেকশন আছে সরাসরি ভোট দেওয়ার ইলেকশন অফিসিয়ালভাবে। ওয়েস্ট বেঙ্গলে যদি প্রচলিত দেখি তাহলে 4টে। কি কি আছে? পৌরসভার নির্বাচনে পৌরসভার সেই অঞ্চলের মানুষরা ভোট দিতে পারে সেখানে। পঞ্চায়েত নির্বাচনে সেই গ্রাম বা সেই পঞ্চায়েতের মানুষরা ভোট দিতে পারে সেখানে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বিধানসভার নির্বাচন, যেটার মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে কোনো রাজ্যের, বা রাজ্যের মন্ত্রিসভা যে ভোটের মাধ্যমে গঠন হয়ে থাকে সেটাকে আমরা বিধানসভা নির্বাচন বলছি, সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আরেকটা হচ্ছে লোকসভা নির্বাচন, যার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়ে থাকে। তো সেই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ সরাসরি কিন্তু ভোট দিতে পারে। ওকে, সাধারণ মানুষ লোকসভায় সরাসরি ভোট দিতে পারে। যেমন 2024 সালে আমরা দেখেছি 2024-এ আমাদের ভারতবর্ষে 18তম লোকসভার ভোট হয়। 18তম লোকসভা ভোট হয়। চলো এর পরেরটা দেখি। নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? মানে কম্পিউটারকে যে তথ্য দিয়ে থাকে, নির্দেশনা দিয়ে থাকে, তাকে আমরা ইনপুট বলছি। মনিটর, প্রিন্টার, টাচপ্যাড এবং স্পিকার। এটার রাইট অ্যান্সার হচ্ছে টাচপ্যাড। মনিটর, প্রিন্টার, স্পিকারের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাই বা আউটপুট শুনতে পাই। তো এখানে যদি আমরা দেখি টাচপ্যাড, এটা কি? এটা একটা ইনপুটের মধ্যে পড়ে। টাচপ্যাড কি স্যার? টাচপ্যাডটা তোমরা ল্যাপটপ যারা ইউজ করেছো, ল্যাপটপের মধ্যে দেখবে একটা তোমার হচ্ছে মাঝখানের দিকে একটা ছোট্ট স্কোয়ার করে একটা জায়গা থাকে, যেখানে তুমি আঙুল দিয়ে যদি নির্দেশনা দাও তাহলে মাউসের মতো কিন্তু কার্সারটা কাজ করে থাকে। মানে এক কথায় বলতে গেলে ল্যাপটপ একটা মাউসের অল্টারনেটিভ হিসেবে টাচপ্যাডটা দেওয়া থাকে, মাউসের মতোই কাজ করে থাকে। তো টাচপ্যাড ল্যাপটপে থাকে, সো এটা একটা ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে। লাইক এ মাউসও একটা ইনপুট ডিভাইস। কথাকলি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, পরেরটা, ইন্টারনেটের সুরক্ষিত লেনদেনের জন্য HTTPর শেষে যে এস যুক্ত থাকে, HTTPS যখন হয়ে যাবে এটা, তার অর্থ কি? মানে এই এসটার অর্থ কি? আমরা একটা জিনিস জানি, HTTP মানে কি? HTTP মিনস হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কিন্তু এখানে যখন এস যুক্ত হবে, এস মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এখানে সিকিউর, ঠিক আছে? সুরক্ষা মিনস হচ্ছে সিকিউর, মানে বুঝতে পারছি ইন্টারনেটের সুরক্ষা লেনদেন মানে সিকিউরের সাথে যুক্ত। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার, সিকিউর। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়? সুন্দরবনে বাঘ পাওয়া যায় খুব, জানো? বাঘ। বক্সাতেও বাঘ পাওয়া যায়। নেওড়া উপত্যকা বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত। নেওড়া উপত্যকায় বিভিন্ন ধরনের প্রাণী আছে, কিন্তু এখানে একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনোসের জন্য যদি দেখি, ভারতবর্ষে বেশ কিছু জাতীয় উদ্যান বিখ্যাত আছে। যেমন আমরা কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে, সেখানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাবো। পশ্চিমবঙ্গের জলদাপাড়াতেও একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার।
দক্ষিণ ভারতের কোন রাজবংশ প্রথম নৌবাহিনী ব্যবহারের জন্য আধুনিক ইতিহাসে সুপরিচিত ছিল? প্রথম কারা নৌবাহিনী ব্যবহার করেছিলেন, নৌবাহিনীর সাথে যুক্ত ছিল? অবশ্যই চোল রাজবংশ। 2010 সালের কমনওয়েলথ গেমসে তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণপদক বিজেতা। কে? দীপিকা কুমারী। কোন খেলার সাথে যুক্ত তিনি? মহিলাদের ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতেছিলেন 2010 সালের কমনওয়েলথ গেমস, যেটাকে আমরা দিল্লি কমনওয়েলথ গেমস বলছি। হ্যাঁ, দিল্লিতে হয়েছিল এই কমনওয়েলথ গেমসটা 2010-এ। আবার আমরা জেনেছি 2030 সালের দিকে আবার কমনওয়েলথ গেমস হবে, সেটা কিন্তু ভারত হোস্ট করবে, আহমেদাবাদে হতে চলেছে, হবে সেটা পরবর্তীতে। কিন্তু হয়েছিল ভারতে একবার কমনওয়েলথ গেমস ইন 2010। সেখানে যদি দেখি দীপিকা কুমারী তিনি কিন্তু তীরন্দাজির সাথে যুক্ত ছিলেন এবং তিনি এখনও খেলে থাকেন ভারতের হয়ে। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারত থেকে, অর্জুন পুরস্কার পেয়েছেন ক্রীড়া জগতে। এবং এই দীপিকা কুমারী তিনি স্টুডেন্টস লাস্ট যে আমাদের অলিম্পিক হলো 2024-এর প্যারিস অলিম্পিক, সেখানে কিন্তু ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছেন। সো অপশান এ ইজ রাইট অ্যান্সার করব, তীরন্দাজির সাথে যুক্ত। এবং গত কয়েকদিন আগে আমি আরও একজন তীরন্দাজির কথা বলেছিলাম, সেটা হচ্ছে শীতলা দেবী। শীতলা দেবী তিনি অবশ্যই আমাদের ভারতবর্ষের একজন তীরন্দাজি, কিন্তু তিনি প্যারা অলিম্পিকের ইভেন্টে খেলে থাকেন, মানে প্যারা তীরন্দাজির সাথে তিনি যুক্ত। ওকে, প্যারা আর্চারি। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যটি তিনটি দেশ দ্বারা বেষ্টিত? তিনটি দেশের নামও দিয়ে দেওয়া হয়েছে, নেপাল, ভুটান এবং চীন। তিনটি দেশ দ্বারা বেষ্টিত কোন রাজ্যটি? যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের তিনটি দেশের সাথে সীমানা আছে, কিন্তু সেগুলো দেশগুলো কোনগুলি? নেপাল আছে, অবশ্যই নেপাল আছে। হ্যাঁ, আর একটা কি আছে? ভুটান আছে, নেপাল, ভুটান, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে কি, উপরে বলে দেওয়া হয়েছে যে নেপাল, ভুটান এবং চীনের সাথে সম্পর্ক আছে। অরুণাচল প্রদেশের কি আছে? অরুণাচল প্রদেশের সীমানা আছে মায়ানমারের সাথে, ঠিক আছে, মায়ানমার এর সাথে সীমানা আছে। আচ্ছা, নেপালের সাথে অবশ্যই সীমানা আছে, নেপাল, মায়ানমার, এবং আর কোন দেশের সাথে আছে? অবশ্যই চীনের সাথে আছে। কিন্তু ভুটানের সাথে নেপাল নয়, মাফ করবে, অরুণাচল প্রদেশের ভুটানের সাথে সীমান্ত আছে। চীন এবং ভুটানের সাথে সীমানা আছে। সো এখানে যদি আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস, চীনের সাথে, ভুটানের সাথে এবং মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশের সীমানা আছে, কিন্তু এখানে নেপালের সাথে নেই। তাহলে এটাও উত্তর হবে না, সিকিমটা উত্তর হবে। কারণ সিকিমটা দেখো, নেপাল, ভুটান এবং চীনের অ্যাকচুয়ালি যে অঞ্চলটাকে আমরা তিব্বত বলছি, সেই তিব্বতের সাথে কিন্তু সীমানা আছে সিকিমের। তো চীন শাসিত তিব্বত, ভুটান এবং নেপালের সাথে সীমানা আছে। আসামের কাদের সাথে সীমানা আছে একটু দেখি। আসামের সীমানা আছে বাংলাদেশের সাথে আছে এবং ভুটানের সাথে আছে আসামের সীমানা। চলো নেক্সট দেখি। সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক রায়ে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর ধারণা দেওয়া হয়েছে? খুব হিস্টোরিক্যাল একটা কিন্তু রায় এটা। সুপ্রিম কোর্টের রায় যদি দেখি, সংবিধানের মৌলিক কাঠামোর ধারণা বা বেসিক স্ট্রাকচারের এই যে রায়, এটা কোন মামলার সাথে যুক্ত? বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর ধারণা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় এসেছিল সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা 1973 সালে হয়েছিল। নেক্সট, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? আমাদের যে পেশি, এটার ক্লান্তির জন্য দায়ী কোনটি? অবশ্যই পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ, তাই তো, ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস লোকসভা। সেই লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স লাগবে? লোকসভার সদস্য হতে মাত্র 25 বছর বয়সের প্রয়োজন হবে। নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি মূলত কিসের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি
বা নীল অর্থনীতি সম্পর্কিত সমুদ্র সম্পদ ও অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতির সাথে যুক্ত। মানব সুষুম্না কাণ্ডের গড় দৈর্ঘ্য কত? গড় দৈর্ঘ্য, এখানে পুরুষদের মাপটাই তোমরা বলতে পারো। পুরুষদের যদি বলা হয় গড় তাদের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কতটা হয়, অ্যান্সার হচ্ছে 45 সেমি, গড়ে 45 সেমি। অলরাইট, চলো আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করবো ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই যারা এখনও TSS একাডেমি অ্যাপ চেক আউট করোনি দ্রুত চেক আউট করবে। আর সেখানে এএনএম জিএনএম ব্যাচ এসেছে, এএনএম জিএনএম ব্যাচ তুমি যদি নিচে ভর্তি হতে চাও তো অবশ্যই আজই অ্যাডমিশন নাও। প্রথম অফার থাকে, অনেকে 2-3 দিন পরে যখন অফার চলে যায় তারপরে ফোন করে বলে যে স্যার অফারটা ছিল তখন ভর্তি হতে পারেনি, আমাকে এখন অফার দিন। ওরকম হয় না, সিস্টেমের মধ্যে থাকে সব কিছু। হ্যাঁ, তো অবশ্যই যত পারো দ্রুত করবে এটা। আর যদি তুমি এটা কাউকে রিকমেন্ড করতে চাও, তোমার আশেপাশে তোমার কোনো বন্ধু বান্ধব, তোমার কোনো ছোট ভাই বোন, তোমার পাড়ার কেউ, সবাইকে তোমরা রিকমেন্ড করতে পারো এএনএম জিএনএম ব্যাচটা। এএনএম জিএনএম ব্যাচে আমাদের TSS একাডেমি এএনএম জিএনএম এর মাধ্যমে অনেক কিন্তু সাফল্য এনে দিয়েছে আমাদের স্টুডেন্টসদের। সো এই ব্যাচটাতে আশা করবো তোমরা অ্যাডমিশন নেবে। ভালো থাকবে সকলে, টাটা, বাই।